দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন। মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একজন ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি দর্শকদেরকে আন্তরিকভাবে, যারা দর্শক তাদেরকে শুভেচ্ছা আর স্বাগত জানাচ্ছি। আমি জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, বিএনপির পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে। তবে এই জুলাই সনদকে ঘিরে আবার একদল মানুষ প্রতিবাদও করেছে। তারা জুলাই সনদে আরো কিছু নিশ্চয়তা চেয়েছে। সবকিছু মিলিয়ে অনেকে বলেন যে জুলাই সনদ হচ্ছে নতুন বাংলাদেশের একটা প্রতিশ্রুতি রক্ষা কবচ। আপনি কিভাবে দেখছেন বা কি মনে করেন? আমার ব্যক্তিগত মতামত যদি হয়, একান্ত ব্যক্তিগত, এটা আমার দলীয় না এবং অন্য কারো মতামত নয়, এটা আমার মতামত। আমার মতামতটা হলো যে যদি স্বাভাবিক নির্বাচন হতো, যদি হাসিনা প্রথম থেকেই স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থাৎ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থাকতেন, যদি জোর করে ক্ষমতা দখল করে থাকার চেষ্টা না করতেন, তাহলে এই আন্দোলনের প্রয়োজন হতো না, জুলাই সনদের প্রয়োজন ছিল না। আমি একইভাবে ভাবি জুলাই সনদের হয়তো কার্যকর হবে, নেক্সট পার্লামেন্টে এটাকে ভোট দেওয়ার পরে কার্যকর হবে। অর্থাৎ কিছু লোক নিয়োগ করা হয়েছে কাজ করার জন্য, তারা একটা কাজ করলো। কিছু লোককে কিছু কমিটি করা হয়েছে কাজ করতে হবে, তারা কাজ করলো। কাজ এর পেছনে আপনি কি কি কারণ মনে করেন যে কেন এটা অপ্রয়োজনীয়? আমি আগেই বলছি, যদি স্বাভাবিক নির্বাচন থেকে যেত হাসিনা, তাহলে কি এর প্রয়োজন হতো? না, হতো না। আমি একইভাবে এই জায়গায় আছি। আচ্ছা, হাসিনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকতো, তাহলে এর প্রয়োজন হতো না। আর যদি সংস্কারের প্রয়োজন হয় যদি, তাহলে নেক্সট পার্লামেন্টে প্রয়োজনীয় যাবতীয় সংস্কার কিন্তু নেক্সট পার্লামেন্টে আমরা করতে পারতাম। সনদ কিংবা বিভিন্ন কমিশন যেগুলো করা হয়েছে, এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করা হলো। আচ্ছা, আমি এখানে একটা উদ্ধৃতি দেব, একটা গল্প না, একটা বাস্তব একটা উদ্ধৃতি দেবো আমার জীবন থেকে। সেটা হলো, আমাদের ঢাকায় যিনি পরবর্তী পর্যায়ে অত্যন্ত পরাক্রমশালী এবং বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, তিনি এই বসবাস করতেন। অনেকটা চরাঞ্চল, ঢাকার মধ্যেই একটা গ্রাম আছে না, গ্রামের চারিদিকে নিচু ভূমি, উপরে একটা গ্রাম, এরকম বর্ষাকালে সব বেশি ডুবে যায়। তো ওখানে উনি বসবাস করতেন। তো ওই গ্রামের বহু লোক বিদেশি চাকরি করতো, সৌদি আরবে কিংবা অন্য কোথাও। আচ্ছা, তারা ওখান থেকে ফেরার সময় এক সময়ের ওই 2-in-1 টেপ রেকর্ডার এগুলো নিয়ে আসতো, বাসা রাখতো। তো ওই গ্রামেরই একটা লোকের ওই সমস্ত জিনিসগুলো লোভ হলো। সে কী করলো, ওগুলোকে চুরি করার কোনো সুযোগ পাচ্ছে না। তো তখন সে গ্রামের এক প্রান্তের অন্য প্রান্তের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাস্তব সত্যি কথা বলছি আমি। আচ্ছা, আচ্ছা, আগুন লাগিয়ে দিল, সমস্ত লোক আগুন নিভাতে চলে গেল। এই ফাঁক দিয়ে সে তার চুরি করা যেটা আছে সে চুরি করে নিয়ে পালিয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে, বাংলাদেশ এখন একটা বিশাল সমস্যার মধ্যে আছে। বিশাল, এর চেয়ে বড় সমস্যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পড়েনি। এখন যে সমস্যা আমরা আছি, এই সমস্যার সমাধান কী করতে পারবে এটা আমি জানি না। কিন্তু বাস্তবতাটা হলো যে আমরা আমাদেরকে একদিকে করে দিয়ে পিছন দিক দিয়ে যে আমাদের দেশে সর্বনাশ হচ্ছে, সেই সর্বনাশ থেকে এখন নজর সরানোর জন্য এই সমস্ত কর্মগুলো করা হচ্ছে। আমি মনে করি না এটা দেশে বিশাল একটা কাজে আসবে, এই সনদ, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ক্ষতি আমাদের হয়ে গেল বাই দিস টাইম, এটা কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে বলবো যে কোনো রাজনৈতিক দল এটা নিয়ে মুখ খুলছে না। মানে আপনি নিশ্চয়ই 14 মাসের কথা বলেছেন, যে 5ই আগস্ট 2024-এর পরের থেকে এই 14 মাস পর্যন্ত অন্তরালে অনেক ক্ষতি হয়ে গেছে। সেই দিকে কি ইঙ্গিত করেছেন? হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বলি এখন স্পষ্টভাবে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বিপন্ন এই মুহূর্তে। একটা আছে না, আমাদের ঘরের মধ্যে সিন্দাবাদের একটা বুড়া চিপে বসেছে আমাদের ওখানে, যাকে না আমাদের পারছি না, আমাদের গেলে নিজে ঘাটটাই ভেঙে যাবে, এমনি একটা অবস্থা হয়ে গেছে। তো আমার যদি আরো স্পষ্ট করেন, এটা কি বিদেশি শক্তি বা তৃতীয় কোনো পক্ষ বা যারা চক্রান্ত করছে তাদের কথা বলছেন কিনা সুনির্দিষ্টভাবে? আমি সুনির্দিষ্ট বলতে পারি, এটা বিদেশি চক্র, যারা বাংলাদেশ কিন্তু ভৌগোলিক সীমারেখা অনুযায়ী বাংলাদেশ কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গায় আছে। তো এই দেশটার দিকে নজর বহু দেশের, এর মধ্যে কতিপয় বিদেশি শক্তি,
তারা আমাদের বিভিন্ন সমুদ্রের অংশ, নৌঘাটি, তারপর কিছুদিন আগে একটা উঠছিল যেটা কি বলে সেন্ট মার্টিন করিডোর, চট্টগ্রাম বন্দর, ওই তো কক্সবাজারের করিডোর দেয়া, রাইট। তো নিউমরিং পোর্ট, তারপরে ইদারিং পায়রা বন্দর ইত্যাদি এগুলো কথা বলা হচ্ছে। তো আসলে আমাদেরকে একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে বিশাল একটা কর্মযোগ্য সম্পন্ন হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে। আর তাহলে এই যে সংস্কার বা বিচার বা নির্বাচনের আয়োজন, গণ অভ্যুত্থানের পরে নানা ধরনের আমরা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি, এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে আপনি কি মনে করছেন যে রাজনীতিতে সুদূর প্রসারী কোনো প্রভাব পড়বে না? না, এখন কথা হলো যে আমাদের যে বিচারের কথা যেটা বলা হচ্ছে, বিচার তো যারা নাকি টাকা লুট করেছে, যারা হত্যা করেছে, যেই হোক, হত্যাকারীদের বিচার আমরা চাই। এই বিচারের জন্য তো কোনো সংস্কারের প্রয়োজন পড়ে না। তো না, আমাদের বিচারের জন্য আমাদের আইন রয়ে গেছে। তারপর টাকা পাচার, লুণ্ঠন, এদের তো বিচার হতে হবে। তারপরে গণহত্যাটা করলো, এটার বিচার তো হতে হবে, অবশ্যই বিচার হতে হবে। তো এই বিচারের জন্য এত সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন ছিল না। এই বিচার হয়ে যেতে পারতো একদিনে। তো এখন আমরা সময় ক্ষেপণ করে ফেলেছি। তো বিচার আমাদের করতে হবে, কিন্তু বিচার তো হতোই, আজকে নাও কালকে বিচার হবে। এবং তার মানে আপনি কি মনে করছেন যে গণ অভ্যুত্থানের পরে 14 মাস পেরিয়ে গেছে, এই যে এতটা সময়, এটা অনেকটা অদরকারি কাজে ব্যয় করা হয়েছে? অনেকটা তাই। আচ্ছা, যে সুশীলা কার্কি দায়িত্ব নেবার পর তিনি বললেন যে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন। আরো বিভিন্ন জায়গায় যেখানে গণ অভ্যুত্থান হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হয়েছে। এখন একটা পর্যালোচনায় এটা উঠে এসেছে যে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বিদেশি পর্যালোচনা বাংলাদেশের রাজনীতি নিয়ে। আপনি কি সেটা মনে করছেন? নির্বাচন বিলম্বিত হওয়াতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হলো আসল কথা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি খানিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন কারণে। কারণ বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা দল, একটা গোষ্ঠী এবং সচিবালয়ের ভিতরে একটা গোষ্ঠী, একটা দল সক্রিয় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এবং আমি শুনেছি, যেটুকু জানতে পেরেছি, সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টা আছে যারা বিএনপিকে আগামীতে ইলেকশনে যাতে পাশ করতে না পারে সেই প্রক্রিয়ায় করতে তারা ব্যস্ত। মুক্তিযুদ্ধ এদের কোন রকম সামনে আনা হয় নাই, উপেক্ষা করা হয়েছে। হ্যাঁ, উপেক্ষা করা হয়েছে। এবং এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক। যে জাতি ইতিহাস ভুলে যাবে তারা নতুন কোনো ইতিহাস সৃষ্টি করতে পারবে না, ভালো কোনো ইতিহাস সৃষ্টি করতে পারবে না। এখন আজকে যারা নাকি নিজেদেরকে জিয়া রহমান সাহেবের জায়গায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এটা তার একটা ভ্রান্ত বিলাসের মধ্যে আছে, ভ্রান্ত চিন্তাধারার মধ্যে আছে। জিয়া রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া, এরা যে এই দেশে আজকে যে আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য, এটা তো বহু আগে থেকে ওনারা বলে আসছেন। এবং গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশাল থেকে বের করে এনেছিলেন আওয়ামী লীগকে, বাকশাল থেকে বের করে এনেছিলেন রাজনীতিকে, বহুদলীয় গণতন্ত্রকে বের করে নিয়ে আসছিলেন। এবং পার্লামেন্টারি রাজনীতির যে প্রবক্তা ছিলেন দেশনেত্রী এবং খালেদা জিয়া। তো এই সমস্ত কিছু নাই তোর মধ্যে। তো একটা সনদ হয়েছে, আমি সম্মান জেনেই বলছি, যে কথা বললাম সম্মান জেনেই বলছি, আমি এটাকে আসলে খুব স্বাভাবিক ভাবতে পারছি না। এটা একটা অস্বাভাবিক কিছু একটা ঘটনা। ওয়াই, আমার দেশ আছে, পার্লামেন্ট আছে, সংসদ আছে, আমার আছে, আমার সংবিধান আছে। আমরা সংবিধান সংশোধন করবো প্রয়োজন পড়লে। সংবিধান তো কোরআন শরীফ না, চেঞ্জ করা যাবে এটাকে। তো আমরা কেন আরেক জায়গায় যাব, কেন অন্য জায়গায় যাবো আমরা? অনেকে বলছে যে, অনেক এই প্রশ্ন উঠাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কার্যকালে, তার মেয়াদে যেভাবে সততা দেখিয়েছেন, কূটনৈতিক ক্ষেত্রে দক্ষতা দিয়েছেন এবং ভেঙে পড়া অর্থনীতিকে উজ্জীবিত করেছেন, এই 54 বছরের ইতিহাসে এই ধরনের শাসক আর আসেনি, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। কিন্তু সেই জায়গায় বিএনপি জিয়াউর রহমানের সততা, কূটনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, এই জায়গাগুলো থেকে ধীরে ধীরে সরে গেছে, মানে ভেতর থেকে একটা ক্ষয় তৈরি হয়েছে। আপনি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছেন, তো আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিতে? জিয়া রহমানরা সবসময় জন্মায় না, যুগে যুগে জিয়া রহমান জন্মায়, সবসময় জন্মায় না জিয়া রহমান।
তো আমরা যারা ওনার উত্তরসূরি, আমরা যারা ওনার সাথে রাজনীতি করেছি, ওনাকে আমরা কাছ থেকে দেখেছি, ওনার দৃষ্টিভঙ্গি আমরা খেয়াল করেছি। বিএনপি চেষ্টা করেছে সকল সময় এটা ফলো করার জন্যে। হয়তো আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা হতে পারে, আমরা পারি নাই, কিন্তু জিয়া রহমানের নীতি আদর্শ থেকে আমরা সরে গেছি এই কথা ঠিক না। আমরা ওখানেই আছি। আমরা জিয়া রহমানের নীতি আদর্শকে বাস্তবায়ন করব এবং করার লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা 31 দফা প্রণয়ন করেছেন, সেটা আপনারা দেখেছেন। ওখানেও জিয়া রহমান সাহেবের যে চাহিদা ছিল, জিয়া রহমান সাহেব যেটা চিন্তা করেছেন সেটার প্রতিফলন ঘটেছে। অনেকেই 31 দফা পড়েন নাই, তারা জানেন না, যারা পড়েছেন তারা জানেন ওখানে অনেক কিছুই আছে। জি, নিশ্চয়ই। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে মানে তিনি একটা সমন্বিত বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন, সেই জন্য আমরা দেখলাম যে তিনি শাহ আজিজুর রহমানকে যেমন রেখেছেন, কর্নেল অলিকেও রেখেছেন। একজন মুক্তিযুদ্ধে তার যারা অনুসারী ছিল, তিনি তো প্রথম রিভল্ট করেছেন এবং তার সঙ্গে এই মুক্তিবাহিনীর একটা বিশাল অংশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মানে অবিভক্ত চিন্তা এবং চেতনা থেকে বাংলাদেশকে বিভাজিত না করা, সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিএনপি কি অপ্রয়োজনীয়, বিএনপির কেউ কেউ রাজনীতিতে জড়াচ্ছে কিনা জিয়াউর রহমানের সেই প্রজ্ঞা, দূরদর্শিতা বা সততার আদর্শকে উপস্থাপনের বাইরে? আমি এখনো মনে করছি না এমন। আমি ওই জায়গায় যাই তোমার একটা প্রশ্নে, যেখানে জিয়া রহমান সাহেব, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, যে শাহিদুর রহমান, মুশিউর রহমান, আব্দুল আলিম সহ অনেক বিপরীতপন্থী। জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা এবং নিজে লড়াই করেছেন, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অফিস ছিল সিলেটে, বাংলাদেশের ভিতরে। উনি এখানে থেকেই যুদ্ধ করেছেন, ঠিক আছে। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে আমার, এখন অনেকে ভাবতে পারে, দর্শকরা অনেকে ভাববেন যে আব্বাস অতিরিক্ত বলতেছে, না, জিয়া রহমানের সঙ্গে আমার কিছু কিছু ঘটনা আছে, আপনার ছবি তো আছে, কিছু কিছু ঘটনা আমার আছে। এটা অত্যন্ত, অনেকের সঙ্গে এর ঘটনা নাই। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি যখন কমিশনার 1977, তখন তিনি আলহাজ মাঝে সোজার মাধ্যমে আমাকে ডেকে পাঠালেন একটা বিশেষ একটা কারণে। তা আমি বললাম যে স্যার, আমি একটা কথা বলবো। বলে যে বলো। আমি বললাম যে স্যার, আপনি যে সমস্ত তখন জাগদল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি এই সমস্ত রাজাকার তাদের সব একসঙ্গে মিলিয়ে ফেলতেছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি খুব সাহস করে প্রশ্ন করলাম। আজকে অনেক দর্শক, অনেক শ্রোতা ভাববেন যে আব্বাস একটা কথাটা বাড়িয়ে বলছে। না, আমি হঠাৎ করে বলতে পারি, কথাটা আমি প্রশ্ন করেছিলাম, উনি উত্তর দিয়েছিলেন, যে উত্তরটা কেউ জানে না আজও, আজকে আমি বলছি তোমাকে। আচ্ছা, উনি উত্তর দিয়েছিলেন, দেখো, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন করা যাবে না, এই জন্য সবাইকে আমি একটা ছাতা নিচে আনার চেষ্টা করছি, তোমরা আমাকে সাহায্য করো। ইট ওয়াজ ইজ রিপ্লাই। জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। আমিও থাকি মুক্তিযোদ্ধা, আমি কি বুঝি না? আমি তো বুঝি। তখন আমি কনভিন্স হয়েছিলাম যে হ্যাঁ, ওনার সঙ্গে রাজনীতি করা যাবে। জি, 1979 সালে যখন নির্বাচনটি হলো, নির্বাচন হওয়ার পর ক্ষমতায় তিনি আসীন হলেন এবং একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রাজনীতিকে আবার উন্মুক্ত করে দিলেন। যে আওয়ামী লীগকে মানে শেখ মুজিবুর রহমানই নিষিদ্ধ করে গেছে, সেই আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হলো জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে বা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, এবং শেখ হাসিনা ফিরে এলেন। ফিরে আসার অল্প কদিনের মধ্যে তাকে নিহত হতে হলো। তো এবং এই জিয়াউর রহমানের রাজনীতির এই উদারীকরণের কারণে ইসলামী সংগঠন জামাত থেকে শুরু করে অন্যান্যরা রাজনীতির একটা সুযোগ পেল, মানে বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা হিসেবে দাঁড়িয়ে গেলেন বা আইকনিক একটা অবস্থানে চলে গেলেন। আপনি কি মনে করেন যে যেমন আওয়ামী লীগের এই যে ফিরে আসা, অনেকে বলে যে এটা তো জিয়াউর রহমান তাহলে অনুমতি দিয়েছেন ওই উদারতা দেখিয়ে, আপনি কি মনে করেন যে অতি উদারতার কারণে আবার অনেক সময় রাষ্ট্র ঝুঁকির সম্মুখীন হয়? আমি কিন্তু তোমার এই প্রশ্নটার উত্তর আগে দিয়ে ফেলেছি অনেক আগে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ওই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ঠিক আছে। উনি কিন্তু ওই যে বাকশাল থেকে আওয়ামী লীগ সহ বহু রাজনৈতিক দলকে বাকশালের বাক্স থেকে বের করে এনেছিলেন, এবং আওয়ামী লীগকে জিয়া রহমান লাইসেন্স দিয়েছে রাজনীতি করার, তখন লাইসেন্স সিস্টেম ছিল, লাইসেন্স দিয়েছিলেন। তো জিয়া রহমানের এই উদারতাকে কেউ যদি অপব্যবহার করে, দুষ্ট তো জিয়া রহমানের নয়। এবং এক্ষেত্রে কেউ বলছে যে
বিএনপি আওয়ামী লীগকে পুনরায় সুযোগ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। না, যেমন জামাত একবার আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে তাদের সঙ্গে আন্দোলন করে এখানে তাদের অবস্থান শক্ত করতে, এটা জামাতের বিরুদ্ধে অভিযোগ করে। আবার এরশাদও সুযোগ দিয়েছে আওয়ামী লীগকে। এভাবে এই তিনটা দলের উপর অভিযোগ করা হয়, বিশেষ করে দুটো দল বিএনপি বা জামাত বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে বা তাদেরকে সুযোগ দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে এখানে তাদেরকে বিস্তৃতি ঘটাবার জায়গা করে দিয়েছে। জামাতও করেছে। আমি এখানে বিষয়টা হলো জিয়া রহমান সাহেব সবাইকে রাজনীতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল লাইক আলিম, সাজিদুর রহমান, মশিউর রহমান এর বিরুদ্ধে ছিল যখন, তখন কিন্তু উনি এটাকে সকলেই উন্মুক্ত করলেন একটা থিওরির উপরে, সেটা হলো যে জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। তো জাতি দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদারতা এবং এটা তার দুর্বলতা নয়। আচ্ছা, দেশকে উনি ভালোবাসতেন এবং উনি দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন, সেই দেশের ভালোবাসা উনি প্রমাণ করেছেন এবং অবশেষে প্রাণ দিয়ে প্রমাণ করলেন তিনি দেশকে ভালোবাসতেন। তো এখন যদি আজকে তুমি জামাত ইসলামের কথা বলো, জামাত ইসলাম হলো একটা দল, এটাকে আমরা বলি যেটা স্বর্ণলতা। এটা অনেকেই আমার দর্শকের নাম শুনছি আমি জানি না। অবশ্যই স্বর্ণলতা, গাছের সঙ্গে পেঁচিয়ে এটি স্বর্ণলতার নিজস্ব কোনো শিকড় নাই। আচ্ছা, ও কিন্তু বড়ির গাছ কি অন্য গাছের উপরে নিজের শাখা প্রশাখা গজা গাছের উপরে, অর্থাৎ পরগাছা। জামাতের প্রসঙ্গ যেহেতু আসলে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, মানে এটা এখন আসছে, অনেকে বলছে যে আপনারা 91 সালে আপনাদের আসন সংকট ছিল, মানে ক্ষমতায় যাওয়ার জন্য, তখন জামাতের সমর্থন নিলেন, 18টা সিট নিলেন। আবার 2001 সালে যখন নির্বাচন হলো তখন আবার জামাতকে সাথে নিলেন, তাদেরকে 2টো মন্ত্রী দিলেন। মানে বিএনপি প্রেসিডেন্ট জিয়া পরবর্তী যে দুবার ক্ষমতায় এসেছে, দুবারই কিন্তু জামাত ছিল। সুতরাং বিএনপি জামাত একে অপরের ভাই বা একে অপরে এমনভাবে ঘনিষ্ঠ যেটা আসলে বিচ্ছিন্ন করা যায় না। না, আমি একমত না এটার সঙ্গে। এটা হলো বিএনপির সিট সংকট কখনোই ছিল না, বরং 91 সালে বরং আমি বলবো যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই একসঙ্গে আমাদের এই নির্বাচনটা করতে হয়েছিল, ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে। তো ওখানে জামাত শুধু বিএনপির সঙ্গে না, বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে তারা হাত মিলিয়েছে। 96 সালে আওয়ামী লীগের সঙ্গে, এবং শুধু হাত মিলা নাই, ওই সময় রীতিমতো বেইমানি করেছে তারা। যখন হাসিনা ঘোষণা দিল যে এটা সম্ভবত 86 সালে চট্টগ্রামে গিয়ে হাসিনা ঘোষণা দিয়েছে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিএমএস আখ্যায়িত হবে, তখন কিন্তু হাসিনা নির্বাচনে গেল জামাতের সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে জামাত ছিল না তখন, কখনো এরশাদের সঙ্গে, কখনো হাসিনার সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে, এর কাঁধে পা দিয়ে কখনো ওর কাঁধে পা দিয়ে কখনো ওর কাঁধে, ও হয়নি জামাত দিয়ে গেছে। সর্বশেষ তো আপনারা মন্ত্রী বানিয়েছেন। না, অফকোর্স আমি তো অস্বীকার করবো না, মন্ত্রী বানিয়েছি আমরা। জি, আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, যে এই প্রসঙ্গ শেষ করব এই বিষয়টি দিয়ে। কবি আল মাহমুদের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি একটা গল্প লিখেছিলেন, তৃষিত জলধি। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিজবুল বাহার নিয়ে। আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখের সামনে ঘটেছে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের নিয়ে জাহাজে করে যেতেন সমুদ্র দর্শনে। তো ওই বর্ণনায় তিনি বলছেন, আল মাহমুদ বলছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাহাজের ডকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে সমুদ্র দেখছেন, যে এই সমুদ্র বিশাল সম্পদের আধার, এবং বাংলাদেশ যদি এটাকে ব্যবহার করতে পারে তাহলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেক দেশকে ছাপিয়ে যেতে পারে। তো যখন তিনি এই ধরনের স্বপ্নচারী একজন মানুষ ছিলেন দেশকে নিয়ে, তখন আল মাহমুদের সেই দৃষ্টিভঙ্গিতে দেখলেন যে ওই হিজবুল বাহারে এমন কিছু স্বার্থান্বেষী মানুষ, ওই জামালপুর থেকে এসছে বা ওই সিলেট থেকে এসছে, তারা এই হিজবুল বাহারে অংশ নিয়ে চিন্তা করছে যে কিভাবে আমরা একটা পথ বাগাবো, কিভাবে একটা রেশন নিতে পারবো, কিভাবে একটা সুবিধা নিতে পারবো। তো ওইখানে ওই গল্পে আল মাহমুদ বলছেন যে প্রেসিডেন্ট জিয়ার যখন এরকম আকাশচুম্বী স্বপ্ন বা এরকম একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি, কিন্তু তার আশেপাশে আবার এমন স্বার্থান্বেষী লোকজনও ছিল যারা রাজনীতিতে স্বার্থ শুধুমাত্র খুঁজত। তো আমরা এই প্রেক্ষাপটেও দেখি যে মুখোশ পাল্টে 16 বছর যারা নিপীড়ক ছিল, আওয়ামী লীগের সঙ্গে ছিল, অনেকে ভোল পাল্টে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ের কারণে বিএনপিতে ফিরছে। এটা সবসময় হয় বিএনপিতে, এই অভিযোগ আছে। আমি প্রসঙ্গ করবো, যেহেতু প্রসঙ্গ আনছো তুমি এখানে, আমি যেন বলতেছি
যে ওই সময় সৌভাগ্যক্রমে আমি হুজুর ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার ওই সময়ে বয়স কম ছিল, অত দূরদর্শিতা আমাদের ছিল না, কিন্তু জিয়া রহমান সাহেব আমাদের সঙ্গে সবাইকে ডেকে, ওই ডেকের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আমার দেখালো আচ্ছা যে এই যে বিশাল সম্পদ দেখছো, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আমাদের দেশের একটা অংশ। আমি এটা উনি খুব ইমোশনালি কথা বলছিলেন যে এটা আমাদের দেশের অংশ। ওই যে দেখা ওই জায়গাটা, ওটা হলো রাতের অন্ধকার, রাতের অন্ধকার, আমরা কিন্তু তখন কিছু দেখি না, দেখা যাচ্ছে না। আচ্ছা কিন্তু উনি বলছেন ওই যে দূরে দেখছো যে ওটা কিন্তু তালপট্টি, এটা আমাদের দেশের এলাকা, এটা আমাদের দেশ, একটা অংশ আমাদের দেশের। সুরাষ্ট্র জিয়া রহমান বলছেন। আমি ছিলাম ওই সময়, কারা স্বার্থান্বেষী ছিল এখানে আমার এখন মনে পড়ছে না, বহুদিন আগের কথা। মানে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন একটা স্বার্থান্বেষী মহল বিএনপির মূল স্পিরিটকে ধ্বংস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার শাহাদাত বরণের আগ পর্যন্ত কেউ এটা করতে পারে নাই। জি। শাহাদাত বরণের পরে অ্যাকচুয়ালি আমাদের দলটা তখন একটু নাজুক অবস্থায় ছিল। দেশনেত্রী বেগম খালেদা যদি হাল না ধরতেন, জি, তখন আমাদের কি হতো আমি জানি না, কিন্তু হাল ধরার পরে উনি এটাকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করেছেন। তবে স্বার্থান্বেষী মহল অনেক জায়গায় ওখানে অনেকে কাবু করে ফেলেছেন, এটা ঠিক, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু স্বার্থান্বেষী মহল তাদের কাজ করার চেষ্টা করেছে। আচ্ছা, কেউ কেউ এরকম বিশ্লেষণ করে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির মতো এরকম একটা বড় বাংলাদেশি শক্তিকে ধ্বংসের জন্য এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাত আছে। তারা থার্ড ওয়েতে কৌশলগতভাবে এরকম একটি রাজনৈতিক দলকে যদি দুর্বল করে দেওয়া হয় তাহলে তাদের জন্যই সুবিধা আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে। আপনি কি এটা বিশ্বাস করেন? ডেফিনেটলি, এটা তো বিশ্বাস করবোই। প্রথমে তারা কি করবে? প্রথমে হলো তারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করবে, নাম্বার ওয়ান, করে এমন একটা দলকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে যাকে ধ্বংস করা খুব সহজ হবে। পরবর্তী পর্যায়ে তাকে ধ্বংস করবে, করে আওয়ামী লীগ পুনর্প্রতিষ্ঠিত করবে। এটা হলো এই মুহূর্তে ভারতের চাহিদা, ভারতের টার্গেট। এবং এখানে আবার আমাদের দলের কিছু আমাদের দেশের কিছু রাজনৈতিক দল তারা ওই টাইপে পা দিয়ে দিচ্ছে অলরেডি। আচ্ছা, আমি এটা একটু খেয়াল করে দেখো যে 3টি নির্বাচন হলো, ডাকসু, জাকসু, চাকসু নির্বাচনগুলো হলো। এখানে জামাত পাশ হয়ে গেল কিভাবে? হাউ? এটা সম্ভব না আওয়ামী লীগের ভোট ছাড়া। ছাত্রলীগের সবাই এক ডাকে ভোট দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিএনপি খেদাও, এই একটা প্রক্রিয়া জামাত করে নিচ্ছে। আচ্ছা, এবং সেই প্রক্রিয়ায় তারা আগে বাড়তেছে, ফলে এই জায়গাগুলো তারা উইন করতে পারছে। আপনার এই অভিযোগকে যদি আমরা সত্য বলে ধরে নিই তাহলে তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটি ঘটতে পারে। এটা এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা ঘটার সম্ভাবনা আছে, তবে অতটা সিরিয়াস হবে না। জাতীয় নির্বাচনে যে প্রভাবটা ওখানে পড়েছে এরকম প্রভাবটা পড়বে না। আচ্ছা, তবে জামাত চেষ্টা করছে, যেমন করতেছে, যেমন কোথাও যদি আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার হয় তখন তারা দিকে সহানুভূতি জানায়। হোয়ারেজ কথা ছিল যে আমরা আওয়ামী লীগকে কোনো রকম সহানুভূতি জানাবো না। সকল দলের একটা ঐক্যবদ্ধ আলোচনা ছিল যে আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দেবো না। সেখানে আওয়ামী লীগকে তারা হাতে নেওয়ার চেষ্টা করছে, কোলে নিয়ে কাকে নিয়ে চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগের মতো দেশপ্রেমী কিছু লোক তো আছে যারা এই ট্যাপটা বুঝবে। এই অভিযোগ যেমন জামাতের বিরুদ্ধে আসছে, একইভাবে যেমন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী তিনি বললেন যে আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে বিএনপির কাঁধে চড়ে তারা আসতে পারে। শিক্ষক, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি একটা জাতিকে একটা ভ্রান্ত মেসেজ দিচ্ছেন। ওনার উচিত নয় কাজটা করা। বিএনপির ঘাড়ে চেপে আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে আসতে পারবে না, বরং অন্য যারা আছে ওদের ঘাড়ে চেপে আসতে পারে, যারা এখন প্রচ্ছন্নভাবে সহযোগিতা করতেছে, যারা এখন মন্দিরে গিয়ে পূজা করতেছে, যারা এখন মন্দিরে গিয়ে সেজদা করতেছে, যারা এখন মন্দিরে গিয়ে কৃষ্ণকে মিলাচ্ছে রসুল সাল্লাল্লাহু সঙ্গে, তাদের ঘাড়ে ভাড়া দিয়ে আসতে পারে। কিন্তু বিএনপি ঘাড়ে ভাড়া দিয়ে কখনো আমাদের কাছে চান্স নেই। আচ্ছা, আগামী নির্বাচন হবে বলে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং জামাত যদিও পিআর নিয়ে আন্দোলন করছে, জামাত সহ 7টি দল, কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি সবচেয়ে বেশি বলে কদিন আগে প্রথম আলো একটা প্রতিবেদনে বলেছে যে নির্বাচনের ক্ষেত্রে জামাতে গিয়ে বিএনপি পিছিয়ে নির্বাচনী প্রস্তুতি। এটা কি সত্য? জামাত নির্বাচন করবে, যত কথাই করুক, বলুক, করা যত লাফালাফি করুক, জামাতের বুক আর মুখ এক নয়। আমি কথা খুব পরিষ্কার বললাম, আমার বিরুদ্ধে ওনারা বলতে পারে
ওদের বুক বুক আর মুখ এক কথা নয়, বুকে এক জিনিস আছে, মুখে একটা বলতেছে। আচ্ছা, আপনি তো জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে একই সঙ্গে জেলখানায় ছিলেন, ছিলাম। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আরো অন্যান্যদের মীর সঙ্গে, কাসেম দিলওয়ার সাইদি। দিলওয়ার হোসেন সাঈদী। তো আপনি যে অভিযোগটি করলেন সেটা কি তখন তাদের মধ্যে দেখেছেন, বা এক্সপিরিয়েন্সটা কি? আমি যেহেতু ওনারা সবাই প্রায়ত নাকি ওই জামাতের সঙ্গে এখনের জামাত আপনি তফাৎ দেখছেন? আমি বাস্তবে বলতে যেটা বলবো, আমি ওই জামাতের নিজামী আর আজকের জামাতের আমির এক না। আচ্ছা আচ্ছা। মাওলানা নিজামীর মতো প্রজ্ঞাশীল, বিজ্ঞ, বিচক্ষণ নেতা জামাতে আসে নাই আর আসবেও না। আমি এরা খুব পরিষ্কার বলতে পারি। আমি তফাৎ কি দেখছেন কোনো? ওই সময়েও জামাতের সঙ্গে আপনারা রাজনীতি করেছেন বা আপনার ক্যাবিনেটে ছিল, এখনো আপনারা জামাতকে দেখছেন, এই 16 বছর তো আন্দোলন করেছেন নতুন জামাত এর সঙ্গে কিছু, বা এখন গণঅভ্যুত্থান পরবর্তীতে তাদের যে তৎপরতা, আপনি কি কোনো পরিবর্তন দেখেন? খুব একটা নাই, আমি বলবো যেটা। আমি কিন্তু যে নিজামী সাহেবের কথা যেটা বললেন, যেমন নিজামী সাহেবের সঙ্গে বলবো আমি, যে উনি আর আমি পাশাপাশি রুমে ছিলাম। আমি, নিজামী সাহেব, সাইদি সাহেব, তারপর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, না আরে আলী হাসান মুজাহিদ, মুজাহিদ সাহেব পাশাপাশি ছিলেন। ওখানে মুজাহিদ সাহেবের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। নিজামের সঙ্গে তার খুব একটা সম্পর্ক, খুব একটা মতের মিল ছিল বলে আমি দেখি নাই, জেলখানায় আমি দেখি নাই। কিন্তু নিজামী সাহেব স্বল্প কথা বলতেন, আসল কথাটা বলতেন। আর মুজাহিদ সাহেব উনি কথা বলতেন বেশি, আসল কথাটা বলতেন না। ঠিক আছে, আমি কিন্তু একদিন ওনারা বসে চা খাচ্ছেন, আমি ওখানে গিয়ে হাজির হলাম। এটা একটা বাস্তব গল্প, অভিজ্ঞতা, গল্প না। ওখানে আমি হাজির হলাম। হাজির হয়ে আমি দেখলাম যে ওনারা দুজন কথা বলতেছে। আমি বললাম যে আমি বসবো একটু। হ্যাঁ বসেন। আমি তো নিজামী সাহেব প্রশ্ন, নিজামী সাহেব আপনি বলেন তো, নিজামী সাহেব বললাম যে আপনি বলেন তো একটু। আমি বললাম হুজুর আপনি একটু বলবেন যে আপনার 2008 সালের নির্বাচনে কেন গেলেন? আমি 1/11 পরে যে নির্বাচনটা, হ্যাঁ, এবং অভিযোগ করা হয় যে জামাত বিএনপিকে রাজি করিয়েছে। রাইট, এক্স্যাক্টলি। তো আমি বলি আপনি কেন গেলেন? নিজামী সাহেব কিন্তু উনি যে বিজ্ঞ এর প্রমাণ দিলেন। উনি কিন্তু চুপ করে থাকলেন, কোনো শব্দ করলেন না, একটা কথা শব্দ করলেন না উনি, কোনো উত্তর করলেন না উনি। তখন আমি বাধ্য হয়ে, নিজে মুরবি মানুষ, ওনাকে আমি বেশি চাপ দিতে পারি না। আমি নিজামী সাহেব, কি নাম মুজাহিদ সাহেব, আমরা প্রায় মোটামুটি ওই সময় 2 বছরের কম বেশি হতে পারে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি ভাই আপনি তো নির্বাচনে গেলেন, একদম হাত গুটে বললেন একা নির্বাচনে চলে যাবো যদি আপনারা না যান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রীতিমতো সেট করলেন, নির্বাচনে বাধ্য করলেন। এখন রেজাল্ট কী হলো? এখন রেজাল্ট কি পাচ্ছেন? আমার নেত্রী বিজ্ঞ ছিল না আপনার অনভিজ্ঞ ছিলেন, কোনটা? তো উনি কোনো কথা না বলে চলে গেলেন সামনে থেকে। আমার নিজের অভিজ্ঞতাই বলছি। অনেকে বিএনপির ফিনিক্স পাখি হিসেবে তারেক রহমানকে বলেন, যে মানে পুনর্জাগরণের একটা প্রতীক তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার পরে। কিন্তু উনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে, উনি এখন অনলাইনে যুক্ত হচ্ছেন, অনলাইনে ইন্সপায়ার করছেন বা মোটিভেশন করছেন বা নির্দেশনা দিচ্ছেন। আপনি কি মনে করেন যে গণ অভ্যুত্থানের পরপর যদি তিনি দেশে আসতেন, তাহলে এই যে কিছু কিছু ঘটনা ঘটছে, বা আমরা বিএনপির সূত্র থেকেই জানি যে প্রায় 5 থেকে 7 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে নানা ধরনের সংশ্লিষ্টতার কারণে, সেটা হতো না? আসলে এই কথাটা আমি মনে করি যে অনেক অংশে ঠিক না। ওই সময় আমাদের নেতা তারেক রহমানের দেশে আসাটা একটু ঝুঁকিপূর্ণ ছিল। আচ্ছা, এটা আমার ধারণা। আচ্ছা, উনি আসেন নাই, কাজটা যে খুব খারাপ করেছেন তা নয়, আসেন ভালোই করেছেন। উনি আসলে যেটা হতো, উনি আসলে সেটা না আসলে সেটা হয় নাই, এটাও ঠিক না। উনি ওখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। পৃথিবীর ইতিহাসে বহু নেতাই আছে যারা দেশে বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন, যখন এত আধুনিক সিস্টেম ছিল না। এখন তো জুমে কথা বলা যায়, স্কাইপের কথা বলা যায়, বিভিন্ন সিস্টেমে কথা বলা যায়, তখন ছিল না। আমরা বলতে পারি, আমরা ইরানের ইমাম খুমেনি বলতে পারি, আরও আছে, অনেক আছে যে বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন। ওরা এটা ইতিহাস আছে। তো আমাদের একটাই চেয়ারম্যান, এর ব্যতিক্রম কিছু না। উনি ওই সময় ভালো মনে করেন নাই, সুবিধাজনক মনে করেন নাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, উনি তো ইংল্যান্ডে ওই সময় বেড়াতে যান নাই, না তা তো বটেই, উনি চিকিৎসার জন্য গেছিলেন, তারপরে আসেননি। বহুদিন
দূরত্ব থাকলে অবস্থাটা নিজের মানুষকে চেনা যায় না। তো এই কারণে উনি কিছুটা সময় নিলেন। আমি মনে করি উনি বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। দেশে আসতে যে পরিবর্তন অনেক কিছু হতো আমি মনে করি না, কারণ যারা ক্রাইম করেছে দে আর দ্য ক্রিমিনাল, তারা বিএনপির লোক নয়। আমি খুব ফার্মলি বলতেছি, তারা ক্রিমিনাল, তারা বিএনপির লোক নয়। এবং তারা এই সরকার, আমি সরকারকে স্পেসিফিক দোষারোপ করতে চাই যে এই সুযোগটা তারা করে দিয়েছে যাতে বিএনপির উপরে বদনামটা হয়, যে যত ক্রাইম হবে তত বদনাম বিএনপির হবে। সো এই ব্যাপারে ইনঅ্যাক্টিভ পুলিশ কাজ করে না, পুলিশ কাজ করে না, একটা ক্রিমিনাল ধরে না। আমরা বলে দিই, ইভেন আমি তো বহু জায়গায় ফোন করে বলে দিচ্ছি, পুলিশ ধরবে না তো এদেরকে, ক্রিমিনাল ধরবে না কেন? মানে সে যেই হোক, শুধুমাত্র বিএনপির উপরে কালিমা দেওয়ার জন্য, দোষারোপ করার জন্য এই কাজটা করা। বেসিক্যালি এটা হলো সরকারের একটা পরিকল্পিত চাল, বিএনপিকে কালিমালিপ্ত করা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসবেন এরকম একটা খবর চাউর হয়েছে, বা নভেম্বরে আসতে পারেন। এখন যে বিএনপির পরিস্থিতি আছে, উনি আসলে কি সশরীরে যখন বিভিন্ন অঞ্চলে যাবেন বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকবেন, নির্দেশনা দিবেন, আরও প্রভাব পড়বে কিনা? কালের কণ্ঠ একটা মন্তব্য প্রতিবেদন ছেপেছে, সেখানে বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে জামাতি ঢেউ স্তিমিত হয়ে যাবে। আপনি কি তাই মনে করেন? কার ঢেউ স্তিমিত হবে, কার ঢেউ বেড়ে যাবে সেটা আমি বলবো না। আমি বলবো তারেক রহমান দেশে আসার পরে এই যে বর্তমান পরিস্থিতি যে আছে, রাজনৈতিক পরিস্থিতি, এর অনেক পরিবর্তন হবে এবং পজিটিভ পরিবর্তন হবে, খারাপ কিছু হবে না। অনেকে বলতে চান যে এই গণ অভ্যুত্থান, অনেকে মানে আওয়ামী লীগ এটা বলছে যে এখানে পুলিশ হত্যার একটা বিচার তারা করবে যদি তারা ফিরে আসতে পারে। আমরা কিছুদিন আগে দেখেছি গাজীপুরে বিএনপির এক নেতা অন্য একটা কারণে, সেটা হলো বিএনপির প্রতি কটূক্তির কারণে সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। এখন এই গণ অভ্যুত্থানের যারা তরুণ সংগঠক আছে, তারা অনেকেই মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে জেলে নেবে। এটা আসলে কতটা সত্যি? কারণ তরুণ সংগঠক যারা, সংগঠক মিনস 5ই আগস্টে যেটা আছে, সেটাই বলছি, তারা যদি মনে করেন যে তাদেরকে জেলে নেবে, এটা তাদের হয় তাদের ভ্রান্ত ধারণা, অথবা তাদের কেউ তাদেরকে ভুল বুঝিয়েছে। এই ট্যাবলেটটা খাওয়ানো হয়েছে তাদেরকে। আচ্ছা, একটা খবর আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে, এবং তাদের ভেতরে স্পষ্টভাবেই জামাত বিরোধী একটা মনোভাব আছে। জামাতের সঙ্গে গেলে একটা ট্যাগ লাগার আশঙ্কা আছে যে জামাতি, তারাও জামাতের মতাদর্শে বিশ্বাস করে। কিন্তু বিএনপি যেহেতু মধ্যমপন্থী দল, বিএনপির সঙ্গে গেলে তারা আসনের ব্যাপারে অনেকটা নিশ্চিত হতে পারবে। তো এইরকম কোনো সমঝোতা হচ্ছে কিনা পর্দার অন্তরালে? এটা সন্ধ্যা আসলে আমি ঠিক বলতে পারবো না, এটা সন্ধ্যা আমার ঠিক জানা নেই। আচ্ছা, পিআর নিয়ে জামাত আন্দোলন করছে, কিন্তু বিএনপি বারবারই নির্বাচনের কথা বলেছে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে নির্বাচন হবে। আপনি কি মনে করেন হবে? পিআর, আমি একটা কথা আগেও বলেছি, এখনো বলি, যারা পিআর কথা বলেন তারা কি কখনো চিন্তা করে দেখেছেন যে সমস্ত দেশগুলোতে পিআর আছে সেই দেশগুলোর অবস্থাটা কি? এবং পিআর যে বাংলাদেশে এখন পর্যন্ত, এখন বলতো না, কখনোই চালু করা সম্ভব না, এটা কি তারা ভেবে দেখেছেন? শুধু নিজের স্বার্থের কারণে একটা দেশের সিস্টেম ওনারা চেঞ্জ করে দিতে যাচ্ছেন, এটা ঠিক না। এটা হলো ব্যক্তি স্বার্থের কারণে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে যারা ভাবতে পারে না, তারা দেশের ক্ষমতা আসার অধিকারও রাখে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে ভাবতে হবে, আমার নিজেকে আমার দলীয় স্বার্থের ঊর্ধ্বে ভাবতে হবে। উনি দলীয় স্বার্থ দেখছেন, যারা বলতেছেন পিয়ারের কথা, দলীয় স্বার্থ দেখছেন তারা। আচ্ছা, আমি ছোট ছোট বিষয়গুলো, কয়েকটা বিষয় আছে, এটা শেষ করে দিব এরপরে। যেমন আপনি ডাকসু নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, এরকম একটা খবর চাউর হয়েছিল, পরে দেখা গেল যে আপনি জাননি। বিষয়টা আসলে কি ছিল, এরকম খবর কেন? বিষয়টা হলো কি, ওই 1991-92 লাস্ট ডাকসু আমার যখন হয়, 90 নির্বাচন যখন হয়, তখন আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। বোধহয় কথাটাই বলছে তারা, আমার ধারণা। মানে সেই 40 বছর আগে, পরে ফিরে গেছে, রাইট, টাইম মেশিন দিয়ে, রাইট। আমি আসলে এটা ঢাকা মিথ্যা কথা, আমি গেছিলাম 90-এ একবার। আচ্ছা, বিএনপির বিরুদ্ধে মোটা দাগে একটা পক্ষ বা বিভিন্ন জনে অভিযোগ করছে যে বিএনপির তৃণমূলে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হচ্ছে। এটাকে কন্ট্রোল আবার করতে পারছে না বিএনপি, বা এটার কারণে ভোট ব্যাংকগুলো কমে যাচ্ছে। বিএনপির তো ম্যাসিভ একটা জনপ্রিয়তা ছিল, সেই জায়গা থেকে জামাত ভাগ বসাচ্ছে।
এই পর্যবেক্ষণ কি ঠিক? আসলে বিএনপির লোকেরা যতটুকু করেছে, একটা কথা আছে না, রাজা যাহা বলে পরিশোধ বলে তার 10 গুণ। জি, ঘটনা যা ঘটে জামাত তার চেয়ে বেশি বড় করে অনেক মানুষরা তুলে ধরে। আসলে আমরা যেখানে আমি 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 যেখানে আছি, আমার এলাকায় আমার মনে পড়ে 5 তারিখের পরে আমি নিজে মাইক বের করেছি, লিফলেট বের করেছি চাঁদাবাজদের প্রতিহত করার জন্য, বক্তৃতায় বলেছি চাঁদাবাজ প্রতিহত করার জন্য। এরকম বাংলাদেশের সব জায়গায় হয়েছে। মূলত চাঁদাবাজ যারা করে এরা আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিয়ে একটা গ্রুপ আছে যারা চাঁদাবাজি করে, যাদের বিরুদ্ধে কমপ্লেন করলে পুলিশ ধরে না। তাহলে ওই যে আগে অভিযোগটি করলেন যে এই সরকারের ভেতরে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবেই অপরাধীকে না ধরে বরং বিএনপির দিকে ঠেলে দিচ্ছে। 90-এর পর থেকে যত আন্দোলন হয়েছে আওয়ামী বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনগুলোর সংগঠিত করার জন্য আপনাকেই আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মানে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। আবার যখন বিএনপি ক্ষমতা এসেছে তখন আপনি এমনভাবে দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন যে পরিবারের দিকে তাকাতে পারেননি। ফলে আপনার 2 সন্তান ভাস্বর এবং বর্ষা তারা আপনার সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছে, বা পিতা হিসেবে যে বিষয়গুলো প্রাপ্য ছিল সেগুলো যথাযথ পায়নি। রাজনীতির কারণে এই ত্যাগটা করেছেন, যুগে যুগে অনেক বড় রাজনীতিবিদরাই করে থাকেন। তো আপনি এই সময়টাকে, এই দীর্ঘ সময়, আমি যদি বলি যে কমপক্ষে 65 বছর রাজনীতির সঙ্গে জড়িত, একদম ছাত্র সংগঠন থেকে শুরু করে জিয়াউর রহমানের সংস্পর্শ থেকে শুরু করে, এই সময়টাকে এই পর্যায়ে এসে কিভাবে অনুভব করেন? আসলে মিস করি অনেক কিছু, যথাযথ সময় দিতে পারিনি আমার বাপ মাকে, নাম্বার 1 ওদের, আবার সন্তানদের সময় দিতে পারিনি। এগুলো যখন মনে হয়, এখন যখন মাঝে মাঝে দেখি যে অনেক বাবা সন্তানের প্রতি যাদের আচরণ, আর আমার যে ওই সময় যেটা ছিল, আমি মিস করি খুব। বাচ্চাদের শৈশবকালটা আমি খুব মিস করি। এখন এটা আমার বাচ্চারাও মিস করে, আমাকে অনেক সময় আমার ছেলেমেয়েরা বলে যে আমি তাদেরকে যথাযথ সময় দিইনি। ওদের সকল অভাবেই পূরণ করতে পারছি আমি, কিন্তু বাবার অভাব যেটা আছে, শূন্যতা, যে মানে সময় দেওয়া, এটা আমি দিতে পারিনি। নিজেকে নিয়ে আসলে ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি আসলে সময়টা কখন কীভাবে চলে যাবে। এখন আপনি কি মনে করেন যে দেওয়া দরকার ছিল? এটা তো আসলে খুব ইমোশনাল প্রশ্ন। আপনি গত 16 বছরে একটা বড় সময় জেলে কাটিয়েছেন, এবং জেল থেকে বের হওয়ার পরে আপনার যে ভেতর থেকে অন্তর্ভেদী আবেগ আমরা দেখেছি মিডিয়ার সামনে, আপনি সেই সময়টাতে দাঁড়িয়ে আপনি কি মনে করেন এখন যে এইরকম একটা অন্ধকার সময়ে আপনি নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, এখন মুক্ত অবস্থায় আছেন, মানে অনুভূতিটা কি? যে সময়টা আসলে জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে 11 থেকে আজ পর্যন্ত, এই সময়টা আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। 1 নম্বর। একদিকে হলো আমার জীবনটা আসলে বিএনপির অনেকের মতো না, একটু ডিফারেন্স হয়তো আছে। যেমন এরশাদের 9 বছর আমি পলাতক ছিলাম, তখন কিন্তু আমি একবারে পূর্ণ যৌবনের একটা পুরুষ মানুষ, পলাতক। আমার বিয়ে হয়েছে পলাতক অবস্থায়, এটা ছিতে। তারপরে কিন্তু বাকি জীবনটা আমার পলাতকই কেটেছে ওই সময়টা থেকে, এরশাদের 9 বছর। তারপরে আবার 96 থেকে পলাতক যেমন শুরু, হাসিনার 5 বছর, 9 আর 5 14 বছর। এরপর 1/11-এও, তারপরে 1/11 জেল। তো সব কিছু মিলে আসলে আমার জীবনের যে ভালো সময়টা ছিল, যে মানে সবচেয়ে ভালো সময় যেটা ছিল, এটা আমার জীবন থেকে অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিংবা আমি ধ্বংস করে দিয়েছি। হয়তো বুঝতে পারি নাই, হয়তো প্রয়োজনের কারণে। তবে আমি এটা বলবো যে আমি রাজনৈতিকভাবে যথেষ্ট দায়িত্ববান ছিলাম। নিজের প্রতি যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, যে কারণে আমার সময়টা নষ্ট হয়েছে। তো দর্শক যারা দেখছেন এই প্রোগ্রামটা, দর্শক, শ্রোতা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেটা আমার দলেরও হতে পারে, আমার দলের বাইরেও হতে পারে। আমি অনেক কথা বলেছি, যদি কোনো কথা কেউ আঘাত পেয়ে থাকেন তাতে সে কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমি যা বলেছি বাস্তব কথাগুলি বলেছি, যেটা আমি অন্তর দিয়ে ফিল করি, যেটা আমি অনুভব করি, সেটাই বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছেন যে
রাজনীতি হচ্ছে সূর্যের মতো, এই সূর্যের আলোতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে যায়। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন আপনাদের মতামত জানাতে পারেন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভেচ্ছা নিমন্ত্রণ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।